ওয়েলকাম টু এটিএস গাইড চ্যানেল। দেখো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমাদের কিন্তু প্রতিনিয়ত এখানে ক্লাস চলছে। কিসের ক্লাস চলছে দেখো, মেনলি টিচিং এক্সামের জন্য অল পেডাগোগির কিন্তু ক্লাস চলছে। ঠিক আছে, 1 নম্বর আমরা পেডাগোগির ক্লাস করানো হচ্ছে এখানে। পেডাগোগি, আর এই পেডাগোগিটা কিন্তু তোমাদের যে সিডিপি আছে সেটা করানো হচ্ছে, আর তার সঙ্গে সাবজেক্ট ওয়াইজ যে পেডাগোগিটা আছে সেটাও করানো হচ্ছে। আর সায়েন্সের ক্লাস এক ম্যাম করাচ্ছেন, আর সঙ্গে ম্যাথের ক্লাসটা কিন্তু এখন শুরু করা হয়নি, ম্যাথটাও শুরু করা হবে। তো যারা টিচিং এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা প্রতিনিয়ত খেয়াল রাখো। যারা নতুন আসছো সাবস্ক্রাইবটা করো। ঠিক আছে, সাবস্ক্রিপশনটা কিন্তু আমার জন্য খুব দরকারি। তো সবাই দেখছো কত উন্নত মানের এখানে ক্লাসটা হচ্ছে। ঠিক আছে, খুব ভালোভাবে কিন্তু ক্লাস হচ্ছে। প্রতিটি বিষয় খুঁটিয়ে সুন্দর নোট দিয়েই তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে। যারা নোট নিতে চাও বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও তারা আমাকে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আমি মোটামুটি নোটগুলো তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দেখো, আজ আমি যেটা নিয়ে পড়াবো, সামনে একটা সিটেট আছে। তো পেডাগোগি তো প্রায় অনেকটাই করানো হয়ে গেছে, বলতে পারো 60% বা 65% ক্লাস পেডাগোগির করানো হয়ে গেছে। এবার যেহেতু সামনে সিটেট আছে, তো সিটেট অনেকে একটু কমেন্ট করছো, আমাকে পার্সোনালি মেসেজও করেছো যে সিটেটের কোশ্চেনগুলো একটু সলভ করে দেওয়া হোক। তো সেই জন্য আমি সিটেটের কোশ্চেন পেপারটা নিয়ে চলে এসেছি প্রিভিয়াস ইয়ারের। আর সিটেটের পরপর কয়েকটা ক্লাস করিয়ে দেবো। হ্যাঁ, সিডিপিটাও চলবে এর সঙ্গে। আর দেখো, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাস এতটা ডিটেলসে করাচ্ছি বা এত সুন্দর করে করাচ্ছি, দেখবে তোমরা প্রিভিয়াস ইয়ারে যতগুলো এক্সাম হয়েছে সেগুলো একটু তুলনা করে বা একটু ভালো করে দেখবে যে আমি যে ক্লাসগুলো করেছি তার মধ্যে থেকেই কিন্তু তুমি সব মোটামুটি কমন পেয়ে যাবে যদি ডিটেলসে ভালো করে পড়ো। কারণ আজকে আমি বারবার ক্লাস করানোর সময় তোমাদেরকে বলেছি যে ডিটেলসে পড়ো কি কনসেপ্ট ক্লিয়ার করো। কারণ মুখস্থ মানে D2 কোশ্চেন তোমাদেরকে তুলে কখনোই দেবে না। সে আজকের কোশ্চেন করলেই দেখলেই বুঝতে পারবে। এটা ছিল এই যে কোশ্চেন পেপারটা আজকে সলভ করা হচ্ছে, এটা কিন্তু সিটেটের 2023-এর পেপার 1। ঠিক আছে, তো কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে যে মুখস্থ করে বা 200টা কোশ্চেন সলভ করে গিয়ে তুমি যে অ্যান্সার করে আসবে সেরকম দিন আর নেই। তো তার জন্য ডিটেলস ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে করে কনসেপ্ট ক্লিয়ার করাটা কিন্তু মাস্ট। তো আমার চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু ক্লাস চলছে, বাইলিঙ্গুয়ালি চলছে, যাতে তোমরা সেন্ট্রাল এক্সামগুলো ভালো করে দিতে পারো। তো চলো বেশি লেন্দি না করে ক্লাসটা শুরু করানো যাক। দেখো, তোমরা জানো যে সিডিপিতে তোমরা সিটেটে কিন্তু 30 কোশ্চেন থাকে শুধু সিডিপি থেকে। তো পেপার 1-এর 30, পেপার 2-তে 30। তা আজ পেপার 1-এর 30 কোশ্চেন সলভ করিয়ে দেবো, পরের দিন আবার পেপার 2 নিয়ে আসবো। ভালো করে ক্লাসটা বোঝো, সুন্দর করে কোশ্চেনগুলো আমি বুঝিয়ে তোমাদের করাবো। ফার্স্ট কোশ্চেন কি বলছে, while participating in a sports competition in class, Tanuj tells his friend that he will participate in the javelin throw and his sister can participate in jump rope because she is a girl and girls cannot throw javelin. This despites কি বলছে যে তানুজ একজন স্টুডেন্ট, সে বলছে যে তার বন্ধুকে যে সে জ্যাভলিন থ্রো করতে পারবে, কিন্তু তার বোন কি করবে, রোপ জাম্প করবে। সে জ্যাভলিন থ্রো করতে পারবে না, কারণ সে একটা মেয়ে বলে সে জ্যাভলিনটা থ্রো করতে পারবে না। তার মতামত এটা, তার এই যে চিন্তাভাবনা, এটাকে আমরা কি বলতে পারি? ঠিক আছে, তো এই যে ঘটনাটা, এটাকে আমরা বলতে পারি যে জেন্ডার স্টিরিওটাইপিং। ঠিক আছে, নেক্সট দেখো, সেকেন্ড কোশ্চেন কি বলছে, হোয়াইল ডাইভার্জেন্ট থিঙ্কিং দিয়ে তোমাদের এখানে ডাইভার্জেন্ট থিঙ্কিং কী হবে, আর কনভার্জিং থিঙ্কিং
কি সেটা জানতে চেয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা ডাইভারজেন্ট থিঙ্কিং কিন্তু সবসময় ইউজ করি। ওভারঅল কনসেপ্ট মানে তুমি মাল্টিপল কোনো অ্যান্সার করতে গেলে তখন ডাইভারজেন্ট থিঙ্কিংটাকে আমরা ইউজ করি। আর যখন কনভার্জেন্ট থিঙ্কিং তখনই ইউজ করা হয় যখন কোনো একটা কারেক্ট সলিউশন, মানে কোনো একটা ম্যাথ সলভ করছো বা কোনো একটা কিছু সলভ করছো, তার যে এক্স্যাক্ট বা কারেক্ট সলিউশনটা হবে সেটাকেই আমরা বার করব। এ না যে 3-4টে সলিউশন বার করে দিয়ে বললাম এগুলো সবে অ্যান্সার, কখনো তা হতে পারে না। কোনো একটা প্রবলেমের একটাই মাত্র সলিউশন হতে পারে, সেটাই হবে। তাহলে সেই অনুযায়ী এখানে দেখো আমাদের অপশান হবে 1, এনকারেজেস মাল্টিপল অ্যান্সার, সেটা হচ্ছে ডাইভারজেন্ট থিঙ্কিং। আর কনভার্জেন্ট থিঙ্কিং ইজ ফিক্সড অন কারেক্ট সলিউশন। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ইনক্লুসিভ এডুকেশান ইজ নট কারেক্ট। বলছে ইনক্লুসিভ এডুকেশনের জন্য নিচে যে 4টে অপশান দেওয়া আছে কোনটা কারেক্ট নয়। দেখো ইনক্লুসিভ এডুকেশান জিনিসটা কি, যে কি বিভিন্ন রকমের শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট ক্লাসরুমের মধ্যে যত রকমের শিক্ষার্থী আসুক না কেন, সে ইকোনমিক্যালি ডাইভার্স হতে পারে, বা তোমার মানসিক দিক থেকে হতে পারে, যে কোনো দিক থেকে কী হচ্ছে যে বিভিন্ন ধরনের শিক্ষার্থী আছে তাদেরকে একটি ক্লাসরুমে সবাইকে এক জায়গায় বসিয়ে একসঙ্গে সমপরিমাণ যে শিক্ষা প্রদান করা, সেটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশান। তো এখানে বলছে কোনটা ইনক্লুসিভ এডুকেশনের জন্য কারেক্ট হবে না। তা অপশান কী বলছে দেখো, ইনক্লুসিভ টিচিং মিন্স টিচিং ইন ওয়েস দ্যাট ডু নট এক্সক্লুসিভ। এটা অবশ্যই ঠিক। ইনক্লুসিভ টিচিং মিন্স অ্যাডপ্টিং পেডাগোগিস দ্যাট সাপোর্টস নিডস অফ অল লার্নার। এটাও কিন্তু আমাদের ইনক্লুসিভ এডুকেশনের যে ডেফিনেশন সেটাকে স্যাটিসফাই করছে বা কনসেপ্টটাকে। অ্যান ইনক্লুসিভ এডুকেশন ক্লাসরুম অ্যাকোমোডেটস ডিফারেন্সেস ইন ল্যাঙ্গুয়েজ স্টাইলস অ্যান্ড প্রমোটস কোলাবোরেশন। এটাও কিন্তু ঠিক। 4 নম্বর অপশানটা কী বলছে, অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম সেন্টার্স অ্যারাউন্ড ফিক্সড কারিকুলা অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট। এটাই কিন্তু এখানে ঠিক হবে না, কারণ দেখো এখানে কী বলছে, এটা ফিক্সড কারিকুলা হবে আর স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট। এটা ফিক্সড কারিকুলা করলে কিন্তু কখনো সেটা ঠিক হবে না, কারণ এখানে ডাইভার্স ক্লাসরুমে বা ইনক্লুসিভ ক্লাসরুমে সেখানে বিভিন্ন রকমের শিক্ষার্থীরা থাকে, তো তাদের জন্য আমাদের দরকার হলে কারিকুলামের চেঞ্জ হতে পারে বা শিক্ষণ পদ্ধতির চেঞ্জ হতে পারে, করা যেতে পারে। তাহলে এখানে আমাদের এটাই কিন্তু কারেক্ট অপশান হবে না। নেক্সট, এখানে দেখো কি বলছে, একটা অ্যাসারশান দিয়েছে আর তার রিজন দিয়েছে, দিয়ে 4টে অপশান দিয়েছে, কোনটা সঠিক কোনটা হবে সেটা আমাদের চুজ করতে হবে। তো দেখো অ্যাসারশানটা কি বলছে, লার্নার্স কনস্ট্রাক্ট দেয়ার ওন নলেজ বেসড অন হোয়াট দে অলরেডি নোন। কি বলছে, যে শিক্ষার্থীরা আছে তারা তাদের নলেজটাকে কীভাবে কনস্ট্রাক্ট করবে, তারা যে আগে পূর্ব জ্ঞানটা আছে তার উপরে বেস করে। এবার আমাদের রিজনটা কি বলছে, ফাইন্ডিং প্যাটার্নস অ্যান্ড মেকিং লিঙ্কেজ উইথ প্রিভিয়াস নলেজ হেল্পস লার্নার টু প্রসেস ইনফরমেশান মিনিংফুলি। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের অ্যাসারশনটা কী বলেছিল, যে শিক্ষার্থীরা কিন্তু পূর্বজ্ঞানের উপরে ভিত্তি করে তাদের নলেজটাকে গড়ে তোলে। আর রিজনটা কী বলছে, যে ফাইন্ডিং প্যাটার্নস অ্যান্ড মেকিং নলেজ লিঙ্কেজ উইথ প্রিভিয়াস নলেজ, মানে প্রিভিয়াস নলেজের সঙ্গে লিঙ্কেজ আর কী হচ্ছে প্যাটার্নসকে লিঙ্ক করে তোমাকে কি করবে, যেটা হেল্প করবে শিক্ষার্থীকে নতুন যে জ্ঞানটা সেটাকে গড়ে তুলতে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু অবশ্যই অ্যাসারশন এটা তো ঠিকই আছে, আর এখানে কিন্তু
রিজন আটটাও ঠিক আছে। আবার রিজন আটটাকে বলতে পারি অ্যাসারশন এর কারেক্ট এক্সপ্লানেশন, ঠিক আছে। তাহলে সেই হিসাবে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে দেখো, বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অপশান এ। তাহলে তোমরা কিন্তু ভালো করে দেখো কোশ্চেনগুলো দেখে কিন্তু সেটা বুঝতে পারছো যে শুধু মাত্র 200টা কোশ্চেন বা 500টা কোশ্চেন সলভ করে গিয়ে কোশ্চেন সলভ করে গিয়ে কিন্তু তুমি এখানে সিটেট ক্লিয়ার করতে পারবে না, বা যে কোনো টিচিং এক্সাম এখন আর ক্লিয়ার করতে পারবে না, কারণ এখানে কিন্তু কনসেপ্টটা খুবই জরুরি। তো সেই জন্য ভালো করে ডিটেলস ক্লাসগুলো করো, এখনও টাইম আছে। আর তার সঙ্গে আমি যে কোশ্চেনগুলো সলভ করাচ্ছি সেগুলো করো, আর আমি প্রিভিয়াস ইয়ারে তো কোশ্চেন করে দিচ্ছি, তোমরা প্যাটার্নটা বুঝে যাবে, অসুবিধা হবে না। তো নেক্সট কোশ্চেন, এখানে দেখো একটা অ্যাসারশন রিজনের কোশ্চেন দিয়েছে। অ্যাসারশন কি বলছে, চাইল্ডহুড ইজ এক্সপিরিয়েন্স ডিফারেন্টলি বাই চিলড্রেন অ্যাক্রস কালচার, ঠিক আছে। চিলড্রেন্স ডেভেলপমেন্ট ইজ ইউনিভার্সাল। একটু কাশি হয়েছে বলে দেখো আমার একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি তোমাদেরকে ক্লাসটা পুরোটা করে দেওয়ার। তো আমাদের অ্যাসারশনটা কী বলছে, চাইল্ডহুড ইজ এ এক্সপিরিয়েন্স ডিফারেন্টলি বাই চিলড্রেন অ্যাক্রস কালচার, মানে আমাদের সে সমাজ কালচার আছে বা সংস্কৃতি বা সমাজের যে সংস্কৃতি আছে তার মাধ্যমে, তার এক্সপিরিয়েন্সের মাধ্যমেই হচ্ছে বিভিন্ন রকম শিশুর কিন্তু বিভিন্ন রকম কালচার গড়ে ওঠে। এবার রিজনটা কি বলছে, চিলড্রেন্স ডেভেলপমেন্ট ইজ ইউনিভার্সাল। তাহলে এখানে কিন্তু চিলড্রেনের ডেভেলপমেন্টে কিন্তু ইউনিভার্সাল না, এটাকে মনে রাখতে হবে। তাহলে এখানে অ্যাসারশনটা ট্রু, কিন্তু রিজনটা কিন্তু ট্রু না। তাহলে এখানে কোন অপশানটা হবে সেই হিসাবে দেখো 3 দাগের অপশানটা এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলো। অ্যাকর্ডিং টু attribution theory of motivation, which of the following is more likely to result in persistent effort and improved performance? এখানে কি বলছে, অ্যাকর্ডিং টু মোটিভেশন থিওরি অফ মোটিভেশন, হুইচ অফ দ্য ফলোয়িং মোর লাইকলি টু রেজাল্ট ইন পারসিস্টেন্ট এফোর্ট মানে কি স্থায়ী একটা প্রচেষ্টা, অ্যান্ড ইমপ্রুভ পারফরমেন্স, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু এর সঠিক অ্যান্সারটা হবে যে কি ইন্টারনাল অ্যাট্রিবিউশন ফর ফেলিওর অ্যাজ ওয়েল অ্যাজ সাকসেস, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কি প্রিন্সিপাল ফর প্রোগ্রেসিভ এডুকেশান, কোনটা প্রোগ্রেসিভ এডুকেশনের জন্য একটা কি প্রিন্সিপাল হবে, ঠিক আছে। তো এখানে অ্যান্সার কোনটা হবে দেখো, এখানে মানে তোমাদের প্রোগ্রেসিভ এডুকেশান হতে গেলে মনে রাখতে হবে যে শিশুদেরকে এমন কিছু কাজ দিতে হবে, ঠিক আছে, যেটা কিন্তু একটা অথেন্টিক হবে, বা সেই কাজ মানে সেটা সেই কাজটা বা সেই শিক্ষণের সঙ্গে রিলেটেড হবে। তাহলে সেই হিসাবে এখানে কিন্তু তোমাদের যে অ্যান্সারটা কারেক্ট হবে সেটা হচ্ছে অপশান 3। নেক্সট, রিজনিং, থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং আর এক্সপ্লেনড ইন হুইচ অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট, বলো। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। রিজনিং, এখানে সবগুলোই ভালো কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। তাহলে এই যে রিজনিং, তারপরে থিঙ্কিং, তারপর প্রবলেম সলভিং, এই যে কাজগুলো, এই জিনিসগুলো, এটা কিসের সঙ্গে,
এটা কিন্তু আমাদের মনে আছে, তোমাদের পড়ানো হয়েছে যে এগুলো কিন্তু অংশ হচ্ছে পিয়াজেটের যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি আছে বা জ্ঞানীয় বিকাশের তত্ত্ব আছে, তার উপরে ডিপেন্ড করেই কিন্তু হবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 8-2। নেক্সট, লিভ ভাইগটস্কি proposes that dash is important for self regulation in children. ভাইগটস্কির থিওরিটা কি মনে আছে? ভাইগটস্কির থিওরি কিন্তু ছিল সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি, তাই না? এটা ছিল সামাজিক বিকাশের তত্ত্ব। তাহলে এখানে কি বলতেছে, লিভ ভাইগটস্কি প্রপোসেস দ্যাট ড্যাশ ইজ ইম্পর্টেন্ট ফর সেলফ রেগুলেশন ইন চিলড্রেন। তাহলে এখানে দেখবে, ওখানে আমরা যে যখন পড়েছিলাম ভাইগটস্কির তত্ত্বটা, সেখানে তিনটে স্পিচের কথা বলা ছিল। একটা বলা ছিল সোশ্যাল স্পিচ, একটা ইনার স্পিচ, আর একটা ছিল প্রাইভেট স্পিচ। কিন্তু এখানে আমাদের অ্যান্সারটা কিন্তু হবে ইনার স্পিচ। নেক্সট, এখানে দেখো একটা কোশ্চেন আছে, অ্যাসারশন আর রিজনের কোশ্চেন। কোশ্চেনটা কি বলেছে, ইন লরেন্স কোলবার্গ মোরাল ডেভেলপমেন্ট থিওরি চিলড্রেন মুভ ফ্রম আন্ডারস্ট্যান্ডিং consequences of acts to determine whether they are good or bad to understanding that rules and law are flexible and can be changed. রিজনটা কি বলেছে, লরেন্স কোলবার্গ argues that moral developments occurs progressively in stages। ঠিক আছে, এটা জানতে গেলে কিন্তু আমাদের আগে জানতে হবে লরেন্স কোলবার্গের যে থিওরিটা আছে সেই থিওরিটা বা লেভেল আর স্টেজ। এবার দেখো, সেই কোলবার্গের যে তত্ত্বটা ছিল, সেই তত্ত্বে যে কটা লেভেল ছিল মনে আছে তোমাদের? 3টে লেভেল ছিল। কিন্তু সেই 3টে লেভেলের মধ্যে কটা স্টেজ এসেছিলো আমাদের? প্রত্যেকটার মধ্যে 2টো করে, টোটাল 6টা স্টেজ এসেছিলো। ঠিক আছে, এবার আমি জিনিসটা একটু ভালো করে তোমাদের বুঝিয়ে দিই। দেখবে একটু ছবিতে ভালো করে বোঝাচ্ছি। দেখবে এরকম আমি 3টে লেভেলে ভাগ করছি। দেখো, এটা গেল লেভেল 1, এটা লেভেল 2, লেভেল 3। এর প্রত্যেকটা লেভেলের একটা করে 2টো করে স্টেজ আছে, তাই না? এটাকে একটা লেভেল নিচ্ছি, এটাকে একটা লেভেল, আর এটাকে একটা লেভেল। এবার এখানে যে আমাদের গুড বয় ব্যাড বয়ের ব্যাপারটা বলেছি, এটা কিন্তু আমাদের সেকেন্ড লেভেলের ফার্স্ট স্টেজ। মানে এটা কত স্টেজ গেল? থার্ড স্টেজ। এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড স্টেজ। এরপরে যেটা বলছি যে কি, সেটাকে উনি বলছেন যে অ্যাক্টস টু রুলস অ্যান্ড ল আর ফ্লেক্সিবল অ্যান্ড ক্যান বি চেঞ্জড। একসময় গিয়ে কী হতে পারে, শিশুদের মনে হতে পারে যে সমাজের যে নিয়মগুলো আছে সেটা কিন্তু অনেকের সবসময় ঠিক না, প্রয়োজনে এটা চেঞ্জ হতে পারে। এটা কিন্তু কোথায় চলে গেল? এটা কিন্তু চলে গেল সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে। এই সোশ্যাল কন্ট্রাক্ট জিনিসটা হচ্ছে লেভেল 3তে আছে। লেভেল 3 দেখবে তোমাদের এই যে প্রথম স্টেজটা, তার মানে এটা কোন স্টেজ চলে আছে? দেখো, এটা থার্ড, এটা ফোর্থ, এটা গেছে ফিফথ। তাহলে আমাদের প্রথমে ছিল গুড বয় ব্যাড বয়। সেখান থেকে আমাদের বাচ্চারা বুঝতে পারছে এই স্টেজে আসলে যে কি সমাজে যে নিয়ম নীতিগুলো আছে সেগুলোকে কিন্তু প্রয়োজনে চেঞ্জ করার দরকার হলে চেঞ্জ করা যেতে পারে। তো এটা কিন্তু কি হচ্ছে, ডেভেলপের মাধ্যমে আস্তে আস্তে সেটাকে এই স্টেজে পৌঁছাচ্ছে বাচ্চারা। তাহলে এখানে কিন্তু অ্যাসারশন যে এটা বলেছে সেটাও সঠিক, আবার রিজন যেটা বলেছে সেটাও কিন্তু আমাদের সঠিক। ঠিক আছে, তাহলে সেই হিসাবে আমাদের এখানে অপশানে কোনটা হবে? আবার কিন্তু রিজন 8টা এর কারেক্ট একটা এক্সপ্লানেশান। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি অপশান 1টা
কিন্তু কারেক্ট অ্যান্সার। সঠিক বোঝা গেল ব্যাপারটা। নেক্সট দেখো, যেহেতু তোমাদের ইংলিশ থেকে বাংলায় একটু কনভার্ট করে বাংলাতে বোঝাতে হচ্ছে, সেই জন্য টাইম লাগছে। সরাসরি যদি এটা ইংলিশে আমি অপশান বলে দিতাম তাহলে এত টাইম লাগতো না। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। নেক্সট, as per Howard Gardner's theory of multiple intelligence, which of the following set represents correct mass of intelligence as associated characteristics? যে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে কোনটাকে এক্স্যাক্ট ম্যাচ করবে সেটাকে আমাদের বাছতে হবে। দেখো, প্রথমটা কি দেওয়া আছে? প্রথমটা দেওয়া আছে ইন্ট্রাপার্সোনাল। ইন্ট্রাপার্সোনাল মানে আমরা কি জেনেছিলাম, যে নিজের যে অনুভূতি বা আবেগ সেটাকে বোঝা, সেটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু দেওয়া আছে ইন্টারপার্সোনালের ডেফিনেশন, ইন্টার। আর লজিক্যাল ম্যাথামেটিক্যাল, এটা হচ্ছে স্কিল অফ ডান্স অফ অ্যাথলেটিক অ্যাবিলিটিস। এটা কিন্তু হবে না। লজিক্যাল ম্যাথামেটিক্যালস মানে হবে কি, প্রবলেম, কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং, সেটাই হবে। নেক্সট, মিউজিক্যাল মানে কি পারফরমেন্স অর কম্পোজিশন স্কিল। এটাই কিন্তু একমাত্র সঠিক অ্যান্সার এখানে। কিন্তু আর এরপরে যেটা আছে স্পেশিয়াল, এটা কিন্তু হবে না, কারণ এটা কোনো স্থানিক বা জ্যামিতিক চিত্র বা গ্রাফ বা ম্যাপ দেখা, সেই সবের ক্ষেত্রে এটা দেখা হয়। তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। একমাত্র সঠিক অ্যান্সার হচ্ছে 3। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট অ্যাবাউট লার্নিং? লার্নিংয়ের সাপেক্ষে নিচের কোনটা সঠিক নয়? দেখো, ফার্স্ট পয়েন্টটা কি বলেছে, লার্নিং ইজ ডিপেন্ডস অন লার্নার্স প্রিভিয়াস নলেজ। অবশ্যই প্রিভিয়াস নলেজের উপর ডিপেন্ড করে। পরেরটা কী বলেছে, লার্নিং ইমপ্লাইজ রিঅর্গানাইজেশন অর প্রায়র কনসেপচুয়াল স্কিমস। এটাও সঠিক। লার্নিং ইজ ফ্যাসিলিটেড বাই সোশ্যাল অ্যাকশান, এটাও সঠিক। ঠিক আছে, তাহলে পরেরটা কী বলছে দেখি, লার্নিং ইজ অ্যাজ এ প্রোডাক্ট র্যাদার দ্যান দ্য প্রসেস। তাহলে এটা কিন্তু সঠিক নয়, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যাকর্ডিং টু কোলবার্গস থিওরি, দেখেছো কোলবার্গস থেকে কিন্তু 2-3টে কোশ্চেন এখানে চলে এসেছে। কোলবার্গটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখে নিও। কোলবার্গস থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট, অ্যাট হোয়াট স্টেজ আর চিলড্রেন সেলফ সেন্টার্ড অ্যান্ড সি দেয়ার ওন বেনিফিট ইন ডুইং সামথিং। মানে কোন স্টেজে গিয়ে সেলফ সেন্টার থাকে, ঠিক আছে, আর নিজের লাভের জন্য কিছু করে। এটা কোন লেভেলে হবে বলো? দেখো, আমাদের একটু আগে বললাম কোলবার্গটা, কিন্তু পুরোটা আমি তোমাদেরকে লিখে দেখাইনি। ওটা করতে গেলে এমনিতেই অনেক লেন্দি হয়ে যাবে। দেখো, 3টে লেভেল ছিল। এটা লেভেল 1, এটা লেভেল 2, এটা লেভেল 3। তার মধ্যে প্রত্যেকটা ছিল স্টেজ কত, 2টো করে স্টেজ ছিল। এখানে দেখো, প্রথম স্টেজটা ছিল অ্যাভয়েডিং পানিশমেন্ট। এটা হচ্ছে পানিশমেন্ট, মানে কোনো কাজ করবে সেই ভয়ে যে যাতে সে কোনো মানে শাস্তি না পায়। আর এই লেভেলের এটা হচ্ছে ফার্স্ট স্টেজ গেল। আর সেকেন্ড স্টেজ ছিল কি, সেলফ ইন্টারেস্ট। মানে এই স্টেজে এসে বাচ্চারা নিজের লাভ ক্ষতির জন্য কাজটা করে, মানে এই সময় এসে বাচ্চা নিজের লাভের জন্য কাজটা করে। কারণ কি, হয়তো একটা এক্সাম্পল দিলে তোমরা ভালো বুঝতে পারবে, যে ক্লাসে একটা বাচ্চাকে বলছি যে তুই তোর টিফিনটা আমাকে একটু দে, তাহলে আমার টিফিনটা তোকে একটু দেবো, বা তুই তোর পেনটা দে, তাহলে আমি তোকে আমার পেন্সিলটা দেবো। এরকম যে ও যখন নিজের লাভের জন্য অন্য কোনো কাজটা করে দেবে। ঠিক আছে,
তাহলে এখানে দেখো সেলফ সেন্টার এই জিনিসটা আসছে কোথা থেকে আসছে সেকেন্ড স্টেজে গিয়ে আসছে লেভেল 1-এর 7 স্টেজ, ঠিক আছে। তার মানে এখানে কোনটা হবে দেখো, সেকেন্ড স্টেজ কোনটা কোন অপশানে আছে, এটাতে আছে, আর ফার্স্ট লেভেল, তাহলে এটাই কিন্তু সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে এইভাবে এইটা অ্যান্সার জানতে গেলে তোমার এই যে লেভেল আর স্টেজগুলো আছে সেটা কিন্তু ভালো করে জানতে হবে। এটা জানার জন্য আমার যে মানে ডেসক্রিপটিভ যে ক্লাসটা আছে সেটা দেখে নিয়ে, ওখানে খুব সুন্দর করে নোট সমেত খুব সুন্দর করে বোঝানো আছে, ঠিক আছে। নেক্সট, inclusion of students belonging to disadvantaged groups demands. এটার কিন্তু সঠিক অ্যান্সার কী হবে, অ্যাওয়ারনেস অ্যান্ড সেন্সিটাইজেশন টুয়ার্ডস ডাইভার্স ট্র্যাডিশনস, ঠিক আছে। এখানে সঠিক অ্যান্সার তাহলে এটাই, অ্যাওয়ারনেস অ্যান্ড সেন্সিটাইজেশনস টুয়ার্ডস ডাইভার্স ট্র্যাডিশন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ এফেক্টিভ ফিডব্যাক ইন দ্য ক্লাসরুম। বলছে এফেক্টিভ ফিডব্যাক কোনটা হবে একটা ক্লাসরুমের ক্ষেত্রে, কি হবে দেখো। ফার্স্ট, এটা একটু ভালো করে বোঝো, ফার্স্ট দেওয়া আছে ইট ইজ গিভেন অনলি অ্যাট দ্য এন্ড অফ দ্য টাস্কের পরে গিয়ে যদি দেওয়া হয় ফিডব্যাকটা তাহলে কিন্তু সঠিক হবে না। ইট ইজ ব্রড অ্যান্ড জেনেরিক, এটাও সঠিক নয়। ইট ইজ অনলি ফোকাসড অন দ্য আউটকাম, এটাও না। এটা হচ্ছে কী হবে, টাইমলি অ্যান্ড স্পেসিফিক, মানে কোনো জিনিসটা শিখছে সেই জিনিসটা শেখার উপরে সঠিক সময়ে আর সঠিক জিনিসটা বা স্পেসিফিক বস্তুর উপরেই কিন্তু ফিডব্যাকটা আসা উচিত, তাহলে কিন্তু সঠিক হবে, সেটা এফেক্টিভ হবে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক অপশান হচ্ছে কি 4। দেখা যাচ্ছে এটা মানে ক্লিয়ার কনসেপ্ট দিতে গেলে একটু ভেঙে বোঝাতে গেলে প্রচুর টাইম লাগবে, কারণ দেখা যাচ্ছে তোমাকে ক্লাসে 5টা দুটো টপিক নিয়ে আলোচনা করা হলো, বা একটা অঙ্কের ক্লাসে 5টা অঙ্ক করা হলো। তো টিচার যখন 5টা অঙ্ক করাচ্ছে, প্রত্যেকটা অঙ্ক করার শেষে গিয়ে বা প্রত্যেকটা টপিক বলার শেষে গিয়ে যদি ছাত্রদের কাছ থেকে ফিডব্যাক নেয় বা তার উপরে কোশ্চেনিং করে, তাহলেই কিন্তু সঠিকভাবে সেই ফিডব্যাকটা পাওয়া যাবে। যখন 5টা কোশ্চেন করা হয়ে যাচ্ছে, গিয়ে লাস্টে গিয়ে একটা বা দুটো কোশ্চেন করা হলে তখন সেই হিসেবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন বা প্রত্যেকটা কনসেপ্টের উপরে সেই ফিডব্যাকটা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, সেটাই বলতে চেয়েছে এখানে। নেক্সট, এখানে দেখো এটা একটা ভালো কোশ্চেন। প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল স্টেটেড দ্যাট ইন ইনফ্যান্সি। তো দুটো প্রিন্সিপাল ছিল বিকাশের, একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল আর একটা হচ্ছিল সেফালোকোডাল, ঠিক আছে। সেফালোকোডাল, সেফালোকোডাল। এবার দুটো জিনিসটা কি, দুটো জিনিস কি দেখবে, সেফালোকোডাল ছিল আমাদের মস্তিষ্ক থেকে মাথা টু, মানে হেড টু টো, ঠিক আছে, মানে মাথা থেকে পা পর্যন্ত। দেখবে আমি যে ক্লাসগুলো করেছিলাম সেখানে সুন্দর করে বলেছিলাম যে সেফালোকোডাল জিনিসটা কি, যে বাচ্চা প্রথমে মাথা তুলতে শেখে, তারপরে উবড়োয়ে শুতে শেখে, তারপরে বসতে শেখে, তারপরে হামাগুড়ি দিতে শেখে, তারপরে দাঁড়াতে শেখে, তারপরে দৌড়াতে শেখে, মানে মাথাটার থেকে শুরু করে পা পর্যন্ত বিকাশটা হচ্ছে, এটা হচ্ছে সেফালোকোডাল গেল। আর প্রক্সিমোডিস্টাল ছিল কি, যে সেন্টার থেকে বাইরের দিকে। তার মানে একটা বাচ্চা, একটু ছবিটা আঁকার চেষ্টা করি, একটা বাচ্চা আঁকলাম, দেখো খুব সুন্দর ছবি হবে, বোঝা যাচ্ছে। এই বাচ্চার হাত, এই সেন্টার, এটাকে আমি সেন্টার পজিশান ধরছি, আর এটা হাতের পেশিগুলো বড়, আর এখানে দেখো হাতের আঙুলগুলো আছে, এখানে সবগুলো আঙুল, ঠিক আছে। হাতটা খুব বড় হয়ে গেছে মানুষের তুলনায়। তো প্রথমে হাতের বিকাশ ঘটে, তারপরে গিয়ে আঙুলের বিকাশ ঘটে, ঠিক আছে। তো এটাকেই বলছে আমাদের কি, প্রক্সিমোডিস্টাল। এখানে সেই হিসাবে অ্যান্সার কোনটা হবে দেখো, এখানে অ্যান্সার কিন্তু অপশান কিন্তু 1 হবে।
দ্য লিম্স কন্টিনিউ টু গ্রো ফাস্টার দেন দ্য হ্যান্ডস অ্যান্ড ফিটস। ঠিক আছে, নেক্সট এখানেও দেখো অ্যাসারশন আর রিজনের একটা কোশ্চেন আছে। স্কুল কারিকুলাম শুড গিভ রিজনেবল স্পেস অ্যান্ড ভ্যালু লার্নার্স কালচারাল নলেজ। ঠিক আছে, কি বলছে, স্কুল কারিকুলাম মানে শিশুর কি হবে যে ইয়ে আছে কালচারাল বা নলেজ তাকে জায়গা দেবে। ঠিক আছে, আর রিজন কি, সাপোর্টিং স্টুডেন্ট টু আপহোল্ড দেয়ার কালচারাল আইডেন্টিটিস অ্যান্ড ফ্যাসিলিটেটস লার্নিং। ঠিক আছে, এটা কিন্তু তাহলে দেখো অ্যাসারশন এটা কিন্তু কারেক্ট আছে এখানে, আর রিজন যে রিজনটা দেওয়া আছে সেই রিজনটাও কিন্তু কারেক্ট অ্যান্ড কারেক্ট এক্সপ্লেনেশন অফ কি এ, সেই হিসাবে অ্যান্সারটা এখানে কী হবে, অপশান 1। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং উড নট বি ক্যারেক্টারাইজড অ্যাজ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এখানে বলেছে কোনটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অনুযায়ী সঠিক নয়। এবার আমাদের অ্যাসেসমেন্টের মধ্যে মেন আমরা পড়েছি কি বলবো বলো তো, ফর্মেটিভ আর একটা কি সামেটিভ, তাই না? এর ফর্মেটিভ জিনিসটা কি আর সামেটিভটা কি, ফর্মেটিভ আর একটা ছিল সামেটিভ। ঠিক, তো ফর্মেটিভ মানে কি, কোনো কিছু ক্লাস চলাকালীন বা কোনো কিছু পড়া চলাকালীন সেই সময় যে অ্যাসেসমেন্টটা করা হবে সেটা হচ্ছে ফর্মেটিভ। আর সামেটিভটা কি, ক্লাস শেষে বা বছরের শেষে গিয়ে যে মানে এটা করা হয়, ইভ্যালুয়েশনটা করা হয়, সেটাকে বলা হয় বা অ্যাসেসমেন্টটা করা হয় তাকে সামেটিভ অ্যাসেসমেন্ট বলা হয়। ফর্মেটিভে কিন্তু যেহেতু ক্লাস চলাকালীন হচ্ছে, তো সেখানে কিন্তু শিশুদেরকে যে সমস্যাগুলো হয় সেটা সংশোধনের সুযোগ থাকে, কিন্তু সামেটিভে সেটা থাকে না। ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে সেই অনুযায়ী এখানে দেখা যাক কোনটা ঠিক আর কোনটা ভুল। অ্যান অ্যাসেসমেন্ট গিভেন অ্যাট দ্য বিগিনিং অফ এ নিউ কনসেপ্ট টু ডিটারমাইন স্টুডেন্ট প্রায়র নলেজ, এটা তো অবশ্যই ঠিক। অ্যান অ্যাসেসমেন্ট given during the class to provide ongoing feedback to students and teachers, এটাও তো অবশ্যই ঠিক, এটা পড়া চলাকালীনই ঘটে। অ্যান অ্যাসেসমেন্ট টাস্ক দ্যাট ইজ হেল্পফুল ইন কম্পেয়ারিং স্টুডেন্ট অ্যাজ পার এ স্ট্যান্ডার্ড সেট অফ ক্রাইটেরিয়া, এটাও অবশ্যই ঠিক। 4 নম্বর কী বলেছে, অ্যান অ্যাসেসমেন্ট ইউজ টু আইডেন্টিফাই মিসকনসেপশন ইন এ স্টুডেন্টস লার্নিং, এটা কিন্তু ঠিক হবে না, মানে এটা অ্যাসেসমেন্ট ফর্মেটিং অ্যাসেসমেন্ট অনুযায়ী ঠিক না, কিন্তু আমাদের অ্যান্সার অনুযায়ী এটাই ঠিক। ঠিক আছে, নেক্সট দেখো আমরা মোটামুটি 19টা কোশ্চেন করে ফেলেছি, আর 11টা কোশ্চেন বাকি আছে। তোমরা মোটামুটি বুঝতেই পারছো যে এখানে যে কোশ্চেনগুলো কিন্তু হচ্ছে অবশ্যই কনসেপচুয়াল কোশ্চেন, সেই হিসেবে তোমাদের ডিটেলস ক্লাসটা খুব করা প্রয়োজন। তো তোমরা অবশ্যই ডিটেলস ক্লাসটা করো, আর এভাবে কিন্তু প্রতিনিয়ত ক্লাস হচ্ছে, যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইবটা করে দিও। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসলেক্সিয়া। তো ডিসলেক্সিয়া মানে কি, এটা একটা শিখন অক্ষমতা, এটা মনে রাখবে। ডিসলেক্সিয়া একটা শিখন অক্ষমতা, অনেক রকমের শিখন অক্ষমতা আছে, তার মধ্যে ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ঠিক আছে, ডিসগ্রাফিয়া। তার মধ্যে ডিসলেক্সিয়াটা কী জিনিস এটা মনে করবে, যে এটা এভাবে মনে রাখবে যে কোনো ভাষাগত কোনো শিখন অক্ষমতা থাকলে সেটাকেই বলবো আমরা ডিসলেক্সিয়া। তাহলে এখানে যে সঠিক অ্যান্সারটা হবে, এখানে সঠিক অ্যান্সারটা কিন্তু হবে অপশান 2, ডিফিকাল্টি ইন ফোনোলজিক্যাল প্রসেসিং। ফোনোলজিক্যাল মানে এটা কি,
কোনো শব্দ বা ধ্বনি তত্ত্ব, ধ্বনি গঠনের কোনো অক্ষমতা, মানে এটা ধ্বনি শব্দ যাই বলে না কেন সব ভাষার একটা অংশ। তাহলে এই ধ্বনি গঠন করতে না পারা, ভাষা না গঠন করতে না পারা, বা শব্দ গঠন করতে না পারা, এসবগুলোর যদি কোনো ডিফিকাল্টি থাকে সেটা কিন্তু ডিসলেক্সিয়ার মধ্যেই যাবে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ কোশ্চেন ক্যান হেল্প অ্যাসেস এ স্টুডেন্টস অ্যাবিলিটি টু ইভালুয়েট ইনফরমেশান ক্রিটিক্যালি? ঠিক আছে, এটা কি হবে? দেখো, এখানে বলছে যে কোশ্চেনে জানতে চাই যে কী ধরনের কোশ্চেন করলে মানে স্টুডেন্টের অ্যাবিলিটি সম্পর্কে ভালো ইভালুয়েশন করা যাবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা সেই কোনো একটা কোশ্চেন করে বাচ্চাকে বলি যে এটাই সম্পর্কে তোমাদের পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল মতামত কী আছে সেটা জানাও, তাহলে কিন্তু সেটা যদি এইভাবে যদি কোশ্চেনটা করা হয় তাহলে সেই কোশ্চেনটার ওপরে কিন্তু স্টুডেন্ট ওভারঅল একটা ইনফরমেশান দিয়ে দেবে, যার থেকে বোঝা যাবে সেটা সম্বন্ধে তার ডেপথ কতটা বা সে কতটা জানে। তাহলে এখানে সেই হিসাবে কিন্তু কোশ্চেনের অ্যান্সার হবে কোনটা? কোশ্চেন দ্যাট আস্কস ফর স্টুডেন্টস পার্সোনাল অপিনিয়ন। ঠিক আছে, নেক্সট, impairment is what and what condition while disability is what condition? ঠিক আছে, impairment মানে কি জানো তোমরা? অবশ্যই দুর্বলতা। ঠিক আছে, এখানে মনে রাখবে দুর্বলতা কিন্তু সবসময় কী হয়? বায়োলজিক্যাল, এটা হচ্ছে বায়োলজিক্যাল। আর ডিসএবিলিটি সবসময় হয় ফাংশনাল। ঠিক আছে, তাহলে সেই হিসাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু অপশান 1। নেক্সট, প্রথম দিকে আমার একটু ক্লাস শুরু করার সঙ্গে সঙ্গে একটু কাশির সমস্যা হচ্ছিলো, একটু ঠান্ডা ফান্ডা লেগে গেছে, সেই জন্য প্রথম দিকে একটু সমস্যা হয়ে গেছে বলতে, যদিও এখন একটু ঠিক হয়ে গেছে একটু ওষুধ খেয়ে নিয়ে। তো দেখতে থাকো, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপ্টলি ডিফাইন্স রিলেশনশিপ বিটুইন কগনিশন অ্যান্ড ইমোশন? এখানে কি বলছে, কোনটা এই মানে কগনিশন আর ইমোশনের মধ্যে যথাযথ একটা রিলেশনশিপ বর্ণনা করছে। অ্যাপ্টলি মানে হচ্ছে যথাযথ। যতটা পারি আমি তোমাদেরকে বাংলায় বলে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু পুরোটাই সব বাংলায় ট্রান্সলেট করতে গেলে এটা 30টা কোশ্চেনই সলভ করতে গেলে আমাদের 2 ঘন্টা লেগে যাবে। ঠিক আছে, তো এখানে সঠিক যে রিলেশনশিপটা সেটা হবে কিন্তু যে কি ইমোশন আর কগনিশন আর কি ইন্টারডিপেন্ডেন্ট অন ইচ আদার, মানে একটার সঙ্গে কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখো, যেখানে ইন্টারডিপেন্ডেন্ট আছে এটা, তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশান 2। নেক্সট, কোশ্চেন কি বলছে? ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইন প্রাইমারি ক্লাসেস ইজ ফ্যাসিলিটেটেড। কী হবে? এখানে আমি প্রত্যেকটা কোশ্চেন বলছি না, আর রিডিং পড়ে পড়ে সঠিক অ্যান্সারটা বলছি। এটা হবে কি, হোয়েন টিচার ইউজ কনক্রিট এক্সাম্পল টু রেফার টু অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। মানে কি, যেহেতু ভাষার ক্ষেত্রে আমাদের সবসময় অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ের একটা ব্যাপার থেকে যায়। ঠিক আছে, সেই জন্য উনি বলছে কি কোনো কংক্রিট এক্সাম্পল যেটাকে আমরা ছুঁতে পারি এমন সামনে আছে এমন কিছু এক্সাম্পল দিয়েই যদি অ্যাবস্ট্রাক্ট জিনিসটাকে কনসেপ্টটা আমাদের দেওয়ার চেষ্টা করে তখনই কিন্তু মানে সেটাই প্রাইমারি মানে ক্লাসের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এটাই তাহলে অপশান 1 হচ্ছে সঠিক। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি ডিসক্রাইবস এখানে বলা হয়েছে ইন্ট্রিনসিক মোটিভেশন মানে কি? এবার এখানে বলা আছে ইন্ট্রিনসিক মোটিভেশান, দুটো মোটিভেশনের কথা আমাদের বলা আছে, একটা হচ্ছে এক্সট্রিনসিক। ঠিক আছে, এক্সট্রিনসিক আর এখানে একটা আছে ইন্ট্রিনসিক। এক্সট্রিনসিক জিনিসটা কী ছিল, যে কি
কোনো একটা লোভের বশবর্তী হয়ে, ঠিক আছে, যদি কোনো কাজ করা হয়, দেখা যাচ্ছে বাচ্চাকে বলা হলো তোকে দুটো লজেন্স দেওয়া হবে, তুই এই কাজটা করে দে, তখন সেটার উপরে লোভ করে যদি কোনো কাজ করে তখন সেটাকে বলা হবে এক্সট্রিনসিক। আর ইন্ট্রিনসিক কি নিজের থেকে ভালো লেগে যদি কোনো কাজটা করা হয় সেটাকে বলা হবে কি ইন্ট্রিনসিক। যেমন কারোর গল্প পড়তে ভালো লাগে, ঠিক আছে, তাকে কিন্তু বাইরের থেকে কোনো উৎসাহিত করা লাগবে না যে তুই গল্পটা পড় তাহলে তোকে দুটো লজেন্স দেবো। সে নিজের থেকেই নিজের আনন্দ বা অনুভূতির জন্যই গল্পটা পড়বে, তাই সেটাকে হচ্ছে ইন্ট্রিনসিক, ঠিক আছে। আর বাচ্চাদেরকে মেরে ধরে বা তুই ভালো রেজাল্ট করতে পারবি পরীক্ষায়, বা ভালো রেজাল্ট করলে একটা সাইকেল কিনে দেওয়া হবে, একটা বন্দুক কিনে দেওয়া হবে, এরকম একটা লোভ দেখে যে পড়াশোনা ওটা করানো হয় সেটাকে কিন্তু এক্সট্রিনসিক মোটিভেশনের মধ্যে গেল, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাক কোনটা কি হবে, ইন্ট্রিনসিকের ক্ষেত্রে কি হবে। দেখো এখানে অপশন 2টা দেখো, আমি প্রত্যেকটার পড়ছি না, কি বলেছে, মোটিভেশান দ্যাট কামস ফ্রম পার্সোনাল এনজয়মেন্ট। দেখেছো, নিজের আনন্দের জন্য নিজের থেকে যে কাজটা করা হবে সেটাই এখানে ইন্ট্রিনসিক মোটিভেশনের মধ্যে যাবে। অপশান 2 সঠিক অ্যান্সার। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর এক্সাম্পল অফ স্কাফোল্ডিং। এবার স্কাফোল্ডিং জিনিসটা কি তোমাদের মনে আছে? এটা কিন্তু ভাইগটস্কির থিওরিতে ছিল। স্কাফোল্ডিং জিনিসটা কী ছিল, যে কি কোনো বাচ্চাকে ধাপে ধাপে প্রথমে সহায়তা প্রদান করা হবে, ঠিক আছে, তারপরে আস্তে আস্তে সেই সহায়তাটা সরিয়ে নেওয়া হবে, শেষে গিয়ে পুরোটাই সরিয়ে নেওয়া হবে আর শিশু সেই কাজটা পুরোপুরি করতে পারবে। তাহলে এখানে দেখো কোনটা বলেছে সঠিক হবে, ঠিক আছে। তাহলে প্রথম এতে দেখো দেওয়া আছে থিঙ্ক অ্যালাউড, এটা অবশ্যই ঠিক হবে। প্রম্পটস অ্যান্ড কিউজ, এটা ঠিক হবে। কোশ্চেন্স অ্যান্ড হালফ সলভ এক্সাম্পল, ঠিক আছে। মানে থিঙ্ক অ্যালাউড মানে কি, এটাকে চিন্তা করতে পারা, তা মানে স্ক্যাফোল্ডিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু জড়িত। যখন সলভ করা হবে বা কোনো একটা কোশ্চেন সলভ করার ক্ষেত্রে কোনো ক্লু দেওয়া হবে তখন কিন্তু সে সেটাকে চিন্তা করতে পারবে। এখানে এই জিনিসটাও ঠিক, প্রম্পটস অ্যান্ড কি কিউজ, ঠিক আছে। কোশ্চেনিং তো থাকবেই। আর হাফ সব এক্সাম্পল কী বলেছি আমি, যে কি প্রথমে হেল্প করা হলো, তারপরে আস্তে আস্তে হেল্পটাকে সরিয়ে নেওয়া হলো, বা আস্তে সরাতে দেখা হলো, মানে কি হাফ সব এক্সাম্পলটা তার মধ্যেই পড়ে, তখনও অল্প অল্প সহায়তা প্রদান করা হচ্ছে, শেষে গিয়ে কিন্তু নিজেই কাজটা করতে পারবে। তো সেই কনসেপ্টের মধ্যে কিন্তু আমাদের প্রথম 4টে অপশানই চলে আসছে। তাহলে সেই হিসাবে কিন্তু আমাদের অপশান 3টাই সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, in the course of development children achieves gross motor skill before fine motor skills. This indicates the development is, ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো। এখানে বলেছে কি, প্রথমে আমাদের গ্রস মোটর মানে কি, যে আমাদের শরীরের যে বড় অঙ্গগুলো আছে সেটার কি হবে, ফিন মোটর মানে যে ক্ষুদ্র অঙ্গগুলো আছে সে তারা এই ক্ষুদ্র অঙ্গের আগে বৃহৎ অঙ্গগুলোর কী হবে, ডেভেলপমেন্ট হবে। এটাকে কি ইন্ডিকেট করছে, দেখো আমাদের সেই একটু আগে প্রক্সিমোটাল ডিস্টাল ডেভেলপমেন্ট বোঝানোর সময় বলেছিলাম যে কি একটা শিশুর কিন্তু প্রথমে কি হয়, হাতের পেশিগুলোর বৃদ্ধি ঘটে, তারপরে গিয়ে আঙুলের পেশিগুলো বৃদ্ধি ঘটে, মানে হাতের পেশিগুলো বড় বড় সেগুলোর আগে বৃদ্ধি করছে, তারপরে গিয়ে আঙুলের পেশিগুলো ছোটো ছোটো, তারপরে গিয়ে তার বৃদ্ধি করছে, ঠিক আছে। তাহলে সেটা কিন্তু এই যে কন্ডিশনটা সেটাই এখানে বলেছে, তো সেটার অ্যান্সার কী হবে, প্রক্সিমো ডিস্টাল, ঠিক আছে। নেক্সট, অ্যাজ পার পিয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাবিলিটিস ডিস্টিংগুইশেস কনক্রিট অপারেশনাল থিঙ্কিং ফ্রম প্রি অপারেশনাল থিঙ্কিং, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো, মানে ভালো কোশ্চেন তো অবশ্যই, কিন্তু তুমি ভালো করে দেখো কোশ্চেনগুলো কিন্তু তখনই তুমি অ্যান্সার করতে পারবে যখন মানে কনসেপ্ট ক্লিয়ার থাকবে।
মানে ভালো করে ব্যাপারটা জানবে। এখানে কোশ্চেনটা কি বলেছে যে কনক্রিট অপারেশনাল স্টেজ আর প্রি অপারেশনাল স্টেজ এর মধ্যে যে এটা আছে, সীমানাটা আছে বা সেইটা ডিস্টিংগুইশটা আছে, সেটা আমাদের নিচের কোনটা। এবার আমাদের এটা জানতে গেলে কিন্তু মনে রাখতে হবে যে প্রি অপারেশনাল স্টেজে বাচ্চাদের কী বৈশিষ্ট্য থাকে আর কনক্রিট অপারেশনাল স্টেজে কী বৈশিষ্ট্য থাকে। 4টে স্টেজ ছিল কিন্তু, মনে রাখবে। ঠিক আছে, তার মধ্যে এখানে 2টো স্টেজের কথা বলেছে, তার মধ্যে এর মধ্যে বলছে কোনটা 2টো স্টেজের মধ্যে ভিন্ন করছে কোন জিনিসটা। তাহলে প্রথমটা ছিল কিন্তু আমাদের সেন্সরি মোটর, যেটা 0 থেকে 2 বছর। দ্বিতীয় নাম্বারে গিয়ে এসেছিল আমাদের প্রি অপারেশনাল, আর 3 নাম্বারে গিয়ে এসেছিল কনক্রিট। মানে এখানে দেখে প্রি অপারেশনাল স্টেজে 2 থেকে 7 বছরের বস্তুর মধ্যে এই সময়ে বয়সের মধ্যে বাচ্চারা সব কিছুর মধ্যে সেন্টারিং মানে একই জিনিস খুঁজে পায়। ঠিক আছে, আর এখানে আরও একটু ভালো করে বলি তোমাদের ব্যাপারটা, যে প্রি অপারেশনাল স্টেজে কোনো সমস্যার সম্মুখীন হলে সেই সমস্যা কী হবে মানে দেখছে একটা দিকই সে বিবেচনা করতে পারে, কিন্তু কনক্রিট সেটাকে বলা হয় সেন্টারিং, মানে একটা সমস্যার একটাই সমাধান খুঁজে পাওয়া বা একটা কারণ খুঁজে পাওয়া, সেটাকে বলছে সেন্টারিং। সেই সময় বেশি কিছু ভাবনা চিন্তা করতে পারে না। কিন্তু কনকারেট যখন 7 থেকে 11 বছরের মধ্যে চলে আসছে বাচ্চারা, তখন কিন্তু একটা কোনো সমস্যা দিলে তার অনেকগুলো দিক বা অনেকগুলো কারণ খুঁজে পেতে সাহায্য করে। ঠিক আছে, যেটা এই প্রি অপারেশনাল স্টেজ ছিল না, সেটা ছিল সেন্টারিং অবস্থায়, আর এখানে চলে আসে ডিসেন্টারিং। তাহলে এই ডিসেন্টারিং জিনিসটাই কিন্তু তোমাদের প্রি অপারেশনাল আর কনক্রিট অপারেশনের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছে বা পার্থক্য, ওই স্টেজগুলোর মধ্যে পার্থক্য সৃষ্টি করছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কিন্তু হবে ডিসেন্টারিং। ঠিক আছে, তাহলে 28 কোশ্চেন হয়ে গেল, আর 2টো কোশ্চেন বাকি, তাড়াতাড়ি দেখে নেওয়া যাক। আফটার getting out in the game due to the rope getting stuck in her leg while jumping, Oru says that the rope deliberately got her out. At what stage of Jean Piaget theory of cognitive development do children reason like this? মানে কি হয়েছে, একটা বাচ্চা কি হচ্ছে, একটা গেম খেলতে গিয়ে পায়ে দড়ি জড়িয়ে সে গেমের থেকে আউট হয়ে গেছে। তো সে বলতে চাইছে যে কি দড়িটা ডেলিভারিটলি তার পায়ে জড়িয়ে গেছে। ঠিক আছে, এইটা বলছে কোন লেভেলের মানে এটা বাচ্চারা এটা বলতে পারে। দেখো, এটা হচ্ছে কি 2 থেকে 7 বছরের পিয়াজের তত্ত্ব অনুযায়ী যে প্রি অপারেশনাল স্টেজ রয়েছে, এই সময় বাচ্চারা অতটা কারণ বুঝতে পারে না, কিছু বুঝতে পারে না, ওদের যেটা মনে হয় বা যেটা দেখে সেটাই ওরা বলে। ঠিক আছে, তো এই স্টেজে বাচ্চাদের এরকম হতে পারে। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু প্রি অপারেশনাল স্টেজ। লাস্ট কোশ্চেন, সোশিও কনস্ট্রাকটিভিস্ট ভিউস অফ লার্নিং অ্যাডভোকেট দ্যাট, মানে কী বলছে, সোশিও কনস্ট্রাকটিভিস্ট থিওরি মানে সেই অনুযায়ী কোনটা এখানে সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের যে থিওরিটা আছে, ঠিক আছে, সেই থিওরি অনুযায়ী কিন্তু কী করবে, শিশুরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী করবে, সমাজে যেসব মানুষ থাকে তাদের মধ্যে কী হবে, অ্যাক্টিভভাবে পার্টিসিপেশনের মাধ্যমেই কিন্তু কী করবে, নলেজটাকে কনস্ট্রাক্ট করবে। ঠিক আছে, সেই অনুযায়ী এখানে কিন্তু সঠিক অ্যান্সার লার্নার্স অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট দেয়ার নলেজ। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার 2 হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এখানে মোটামুটি আমাদের কি হচ্ছে, যে পেপার 1 আছে 2023 সালের সিটেটের কোশ্চেনে, সেটা মোটামুটি কোশ্চেনগুলো অ্যান্সার আমরা করলাম। পরের যে ক্লাসটাতে আমি চেষ্টা করব সেট 2 এর কোশ্চেনগুলো অ্যান্সার করিয়ে দেওয়া। ঠিক আছে, তোমরা মোটামুটি বুঝে যাবে যে কোশ্চেন কেমন ধরনের হচ্ছে। আর এই টাইপের কোশ্চেনই তোমাদের রিপিট করতে, মানে পুরোপুরি যে রিপিট করবে তা না, কিন্তু
ঘুরিয়ে ফিরে সেই জিন পিয়াজের তোমাদের ভাইগটস্কি কোলবার্গ এর থেকেই কিন্তু কোশ্চেনগুলো আসবে, একটু পড়ে রাখলে কনসেপ্ট ক্লিয়ার করে রাখলে কিন্তু পারবে। তো আজ একটু গলার সমস্যার জন্যে ক্লাসটা একটু হয়তো সমস্যা হয়েছে নিতে, কথা বলতে সমস্যা হচ্ছে এখনও। তো তোমরা যদি কোনো সমস্যা থাকে বলো, আমি তোমাদেরকে পরের ক্লাসে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। আর পরের ক্লাসে তোমাদের আরও কোশ্চেন বা অন্য টপিক নিয়ে দেখা হচ্ছে।